দেখ দীপু, এইখানে এসেই কতবার বলেছি এই এই বিলের কাছে রাত বিরেতে আসাটা ঠিক না। আরে ধুর, ভূত টুত বলে কিছু নেই রে সজল। শোন, এই বিলে বিশাল কাতলা বোয়াল আছে, সে বড়শিটা ফেলতে পারলেই হলো। এই ভূত থাকলে আমাদের ভয় পাওয়ার কথা না? হ্যাঁ, এই ভূতই ভয় পাবে, কারণ আমরা ওদের থেকে বড় ভূত। তিনজন হাসে। চারপাশ নিস্তব্ধ। বিলের পাড়ে একটা শুকনো কাঁঠাল গাছ দাঁড়িয়ে। গাছটার ডালপালা একেবারে কঙ্কালের মতন। হঠাৎ গাছের ডাল থেকে পানকৌড়ির মতন একটা কালো পাখি উড়ে যায়। ওই ওই যে ওটা দেখলি, ওটা? ওরে বাবা, পাখি উঠলেই ভূত হয়ে যাবে? কিন্তু শাকচুন্নির গল্পে বলে ওরা নাকি প্রথমে পানকৌড়ির রূপ নেয়। সজলের গা ছমছম করে ওঠে, কিন্তু দীপু হেসে উড়িয়ে দেয়। ওরা বিলের ধারেই বড়শি ফেলতে বসে। নিশুতি রাত, চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক। কিছুক্ষণ অপেক্ষার পর দীপুর বড়শিতে টান খায়। আয় আয়, কি বিশাল টান রে ভাই! আরে চুপ চুপ, কান পেতে শোন, পেছন থেকে যেন কারো নিঃশব্দ শব্দ আসছে। শোন শোন। সজল চারপাশে তাকায়, কিন্তু কই, কোথাও কেউ নেই তো। দীপু মাছ ধরার আনন্দে ব্যস্ত। হিমেল পানির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে সে। হঠাৎ তার গায়ের লোম খাড়া হয়ে যায়। ওরে ওরে, জলের ওপরে কি একটা যেন দাঁড়িয়ে আছে। সজল আর দীপু একসঙ্গে চমকে তাকায়। অন্ধকারে বিলের মাঝখানে একটা অবয়ব নড়ছে না, একদম স্থির। সমস্ত অবয়বটা সাদা কাপড়ে মোড়া, চুল হাঁটুর নিচে পর্যন্ত নেমে গেছে। ওটা কি? দীপু ভয় পেয়ে মাছ ফেলে দিয়ে দৌড় দিতে যাবে, এমন সময় পিছন থেকে একটা ফ্যাকাশে নারী কণ্ঠ ভেসে আসে। এই যে, আমার মাছ নিয়ে কই যাস রে? তিনজনের বুকের ভিতরটা হক করে ওঠে। দীপু এক ঝটকায় পিছন ফিরে তাকায়। বিশাল চুলের ঘন আধারে ঢাকা মুখ, চোখগুলো যেন গর্তের মতন কালো। সেই অবয়ব ওদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। দৌড়া দৌড়া দৌড়া! তিনজনে দৌড় দিতে শুরু করে। পিছন থেকে আবার সেই বিকট হাসি ভেসে আসে। চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসে। রাস্তার শেষ হয় না, মনে হয় যেন একই জায়গায় ঘুরে ফিরে আসছে ওরা। কি হচ্ছে রে? কি হচ্ছে কি এটা? ঠিক তখনই সামনের ঝোপ থেকে একটা বিশাল লম্বা ছায়া উঠে দাঁড়ায়। তার হাত দুটো কঙ্কালের মতো, মুখ বিকৃত, আর ঠোঁট থেকে ঝরে পড়ছে রক্ত মাখা কাঁকড়া। ফিরে যা, না হলে তোদের কাঁকড়া বানিয়ে খাবো। তিনজন আতঙ্কে চিৎকার করে ওঠে। এই রাস্তা শেষ হচ্ছে না কেন রে? শেষ হচ্ছে না কেন? আমি জানি এই দিকটাতেই আমাদের গ্রামের দিকে যাওয়ার পথ, কিন্তু কিন্তু কই, রাস্তা কই? ঠিক তখনই পিছন থেকে সেই বিকট হাসি ভেসে আসে। তোরা কিছুতেই পালাতে পারবি না। আমার বিল থেকে মাছ চুরি করলি, এর শাস্তি তোদের পেতেই হবে। আওয়াজটা এতটাই ভয়ানক যে তিনজনের গায়ের রক্ত জল হয়ে যায়। হিমেল থরথর করে কাঁপতে কাঁপতে বলে, এটা এটা স্বপ্ন না তো? ঠিক তখনই সামনে একটা আলো দেখা যায়। পুরো বাঁশবাড়ির দিক থেকে আসছে সেই আলোটা। আলোর নিচে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ। তার পরনে সাদা ধুতি, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা কুপি লণ্ঠন। এই কি হলো রে? তোরা ভয় পেয়ে গেছিস নাকি? তিনজনই থমকে দাঁড়ায়। দীপু আশা নিয়ে বলে, কাকু, কাকু আমাদের বাঁচান, এখানে কিছু একটা আছে, ও ও আমাদের আটকে রেখেছে। আমি জানি এই বিলের পাশে শাকচুন্নির বাস আছে, সে কাউকে যেতে দেয় না। কিন্তু তোরা যদি আমার কথা শুনিস তবে বেঁচে ফিরতে পারবি। সজল, দীপু আর হিমেল বৃদ্ধের কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়। কিন্তু ঠিক তখনই
সজলের মনে একটা অস্বস্তি জাগে। কিন্তু কাকু, আপনি এখানে কি করছেন? আমি আমি এই বিলের পুরনো পাহারাদার, বহুদিন ধরে এখানে আছি। কিন্তু আমাদের গ্রামে তো শুনেছি বিলের পাহারাদার কবে যেন নিখোঁজ হয়ে গেছে। বৃদ্ধ এবার ফ্যাকাশে হাসে, তার চোখ দুটো আগুনের মতন জ্বলতে থাকে। পাহারাদার তো এখনো আছে, কিন্তু সে মানুষ নেই। মুহূর্তের মধ্যেই বৃদ্ধের শরীর কেমন যেন বিকৃত হয়ে যায়। চুল লম্বা হয়ে কোমর ছুঁই ছুঁই করছে, চোখ দুটো রক্তবর্ণ, আর তার পায়ের পাতা, হ্যাঁ, উল্টো। এটা আসলেই শাকচুন্নি। তোরা আমার মাছ চুরি করলি, তোরা আর কেউ বাঁচবি না। তিনজন চিৎকার করে উঠতে যাবে, ঠিক তখনই ঝপাত করে একটা শব্দ হয়। দীপু ঘাড় ঘুরিয়ে দেখে সজল হঠাৎ মাটিতে পড়ে গেছে, যেন কিছু একটা ওর পা চেপে ধরে রেখেছে। আমাকে আমাকে ছাড়, ও মারে, ওর মারে, ওই ছাড় রে আমাকে। দীপু আর হিমেল সজলকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু মনে হয় মাটির নিচ থেকে একটা হাত উঠে এসে ওকে টেনে নিয়ে যাচ্ছে কোন অতলে। কি করবো রে দীপু, কি করবো? শাকচুন্নির অবয়ব এবার ভয়ানক বিকৃত দেখায়। মাথা একপাশে কাত হয়ে প্রায় মাটিতে লেগে রয়েছে, মুখ দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। এখন তোরাও আমার দলে যোগ দিবি। ঠিক তখনই দীপুর মাথায় একটা বুদ্ধি আসে। সে পকেট থেকে একটা ছোট্ট আয়না বের করে ঝটপট শাকচুন্নির মুখের সামনে ধরে। তৎক্ষণাৎ শাকচুন্নি বিকট শব্দে চিৎকার করে ওঠে, যেন আগুনে ঝলসে যাচ্ছে তার শরীর। না না, আয়নায় আমাকে দেখা যাবে না, আমার শরীর নেই, এটা আমাকে শেষ করে দেবে। সজল তখন কষ্ট করে উঠে বসে। দীপু আয়না ধরে রেখে চিৎকার করে বলে, হিমেল, সজল, দৌড়ো! তিনজনই ছুটে পালাতে শুরু করে। পেছনে শাকচুন্নি ছটফট করতে করতে অন্ধকারের ভিতর মিলিয়ে যায়। ঝিলের ওপর যেন কুয়াশা ঘনীভূত হয়ে ওঠে। তিনজনই হাঁপাতে হাঁপাতে গ্রামের কাছে এসে পড়ে। দূর থেকে তারা শুনে মসজিদের আজানের শব্দ ভেসে আসছে। তাদের মনে হয় যেন এই রাতের ভয়াবহতার অবসান হয়েছে এখন। আমরা কি বেঁচে গেলাম তাহলে? জানি না, আয়নার আলোতে ভয় পেল, কিন্তু আবারও আসতে পারে। ওই কথা শুনেই হিমেল চমকে ওঠে। সে জানালার পাশ থেকে ছিটকে এসে বলে, আমার মনে হচ্ছে ও আমাদের খুঁজে বের করবেই। আমরা হয়তো শুধু সাময়িকভাবে ওকে থামাতে পেরেছি। ঘরে হঠাৎ যেন নীরবতা নেমে আসে। দরজায় ঠকঠক শব্দ হয়। তিনজনই একসঙ্গে কেঁপে ওঠে। কে কে ওখানে? কে? কোনো জবাব নেই। দরজার ফাঁক দিয়ে শুধু হাওয়া ঢুকছে, সঙ্গে একটা চাপা গন্ধ, যেন পুরনো পচা বাঁশের গন্ধ। দীপুর গলা শুকিয়ে আসে। সে ফিসফিসিয়ে বলে, ও ফিরে এসেছে। তিনজনই নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। কিছুক্ষণ পর ধীরে ধীরে শব্দ বন্ধ হয়ে যায়। আমরা এখন কি করব? আমাকে আমার ঠাকুমার কাছে যেতে হবে। উনি এ সব জানেন। সজলের ঠাকুমা গ্রামের সবচেয়ে বুড়ো মানুষ। তিনি অনেক পুরনো কাহিনী জানেন, সবাইকে ভূত প্রেতের গল্প শোনান। ওরা তিনজনই সিদ্ধান্ত নেয় ঠাকুমার কাছে যাবে। দরজাটা ধীরে ধীরে খুলে ওরা বাইরে বেরোয়। চারিদিকে এখনো কুয়াশা, বাতাস যেন থমকে গেছে, যেন সব কিছুর মধ্যেই অস্বাভাবিক এক নীরবতা বিরাজ করছে। ওরা তিনজনই ঠাকুরমার মাটির ঘরের দিকে ছুটতে থাকে। ঠাকুমা, আমাদেরকে বাঁচান। বিলের পাশে আমরা শাকচুন্নিকে দেখেছি। ঠাকুমা ধীরে ধীরে চোখ তোলেন। তার চোখ দুটো ধোঁয়াটে, গভীর। তিনজনকে একসঙ্গে দেখে তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর ফিসফিস করে বলেন, তোরা কি করেছিস রে? ওই বিলের শাকচুন্নি
অভিশপ্ত আত্মা। ও মুক্তি চায়, কিন্তু ওর অভিশাপ কাটে না। অভিশাপ? ও কিসের অভিশাপ? ঠাকুমা ধীরে ধীরে বলেন, অনেক অনেক বছর আগে এই গ্রামে ছিল এক যুবতী, নাম ছিল পদ্মা। সে খুব সুন্দর ছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে সন্দেহ করত। একদিন তাকে ধরে এনে এই বিলে ডুবিয়ে মারা হয়। তার আত্মার শান্তি পায়নি, আর সে হয়ে যায় শাকচুন্নি। সে এখনো এই বিলে ঘুরে বেড়ায়, প্রতিশোধ নিতে চায়। ঘরের বাতাস ভারী হয়ে আসছে। দীপু ফিসফিসিয়ে বলে, তাহলে কি ওকে কেউ মুক্ত করতে পারে না? দীপুর কথা শুনে ঠাকুমা কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর একটা পুরনো ধাতব তাবিজ বের করেন। ওর অভিশাপ কাটানোর একটাই উপায় আছে। কেউ যদি এই তাবিজ ওর গলায় পরিয়ে দেয়, তবেই ও মুক্তি পাবে। কিন্তু ও তো অত সহজে তাবিজ পড়তে দেবে না। তিনজনের মধ্যেই গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হিমেল কাঁপতে কাঁপতে বলে, আমরা তো ওর সামনে দাঁড়াতেই পারবো না। ঠাকুমা গভীর চোখে ওদের দিকে তাকান। যদি ওকে হারাতে চাস, তবে সাহস রাখতে হবে। সময় কম, রাত পোহালে ওর শক্তি কমে যাবে। কিন্তু যদি রাত শেষ হওয়ার আগেই ও আবার হাজির হয়, তোদের আর কেউ বাঁচাতে পারবে না। তিনজনেরই গা ছমছম করে ওঠে। ওরা জানে পালিয়ে ওরা আর বাঁচতে পারবে না। আমাদের যেতে হবে। আমরা এই তাবিজ ওর গলায় পরাবই, আমাদের যেতে হবে। ঠাকুমা চুপচাপ তাকিয়ে থাকেন। বাতির আলোতে দেখা যায় তার চোখের গভীরে এক গোপন আতঙ্ক ফুটে উঠেছে। হঠাৎ দূরে বিলে আবার সেই বিকট হাসির আওয়াজ শোনা যায়। তিনজনেরই মুখ ভয়ে শুকিয়ে যায়। জানালার বাইরে গভীর অন্ধকারের ভেতর লম্বা ছায়াময় একটা অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। আমরা কি ঠিক করছি? পালিয়ে আর লাভ নেই, এটা শেষ করতেই হবে। তাদের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ যেন বাতাস থমকে যায়। কোথাও কোনো শব্দ নেই, যেন সময়ও হঠাৎ থমকে গেছে। তারপর আবার সেই ভয়ঙ্কর বিকৃত হাসি শোনা যায়। তিনজনই থরথর করে কাঁপতে থাকে, কিন্তু এবার তারা ভাবে পিছিয়ে তারা যাবে না। সামনে বিশাল তেঁতুল গাছের নিচে একটা ছায়াময় অবয়ব ধীরে ধীরে গঠিত হচ্ছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা কালো চুল আর দুটো লালচে চোখ জল জল করে জ্বলছে। ধীরে ধীরে ছায়াটা এগিয়ে আসতে থাকে তাদের দিকে। তুমি কি মুক্তি চাও না? তুমি কি চিরকালই শাপগ্রস্ত অবস্থায় এখানে থাকতে চাও? শাকচুন্নি থমকে দাঁড়ায়। তার অন্ধকারময় মুখের ভেতর দিয়ে কেবল একটা দীর্ঘশ্বাস বের হয়, যেন এক মুহূর্তের জন্য তার দুঃখ মনে পড়ে গেছে। কিন্তু পরক্ষণেই সে আবার বিকট হাসি হেসে ওঠে। আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই। তোরা মানুষ, তোদের জন্যই আমি এভাবে মরেছি। তার কণ্ঠ তখন ক্রোধে কাঁপছে। চারপাশের বাতাস ঝাঁঝা করে বইতে শুরু করেছে। গাছপালা যেন পাগলের মতন দুলছে, যেন পুরো পরিবেশ রাগের সঙ্গী হয়ে উঠেছে। এটাই আমাদের শেষ সুযোগ সজল, এটাই আমাদের শেষ সুযোগ। শাকচুন্নি এবার লম্বা হাত বাড়িয়ে দেয়। চোখের সামনে থেকেই তার বিকৃত শরীর আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর হতে শুরু করে। তার চুল লতা পাতার মতন মাটিতে গড়িয়ে পড়ছে। হাত দুটো সরু হয়ে নখ লম্বা হয়ে গেছে। ধীরে ধীরে তার মুখের কুয়াশা কেটে যাচ্ছে। তিনজনই চমকে ওঠে। এখন এটা আর কোনো ছায়া নয়, ওদের সামনে এখন দাঁড়িয়ে আছে একটি বিকৃত মুখ,
যার ঠোঁট নেই, দাঁত উঁচু হয়ে বেরিয়ে আছে, চোখ দুটো যেন কুটুর শূন্য, গভীর গর্তের মতন। এই দৃশ্য দেখে হিমেল ভয় পিছিয়ে যায়। তোরা আমার মাছ চুরি করেছিলি, তোরা আমার শান্তি নষ্ট করেছিস, এখন তোদের মরতে হবে। হঠাৎ সে আচমকা আক্রমণ করে। বিকট চিৎকারের সঙ্গে সে ঝাঁপিয়ে পড়ে সজলের দিকে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দীপু এক ঝটকায় তাবিজটা ছুঁড়ে দেয়। তাবিজটা শাকচুন্নির শরীরের সঙ্গে স্পর্শ করতেই একটা বিকট আগুনের ঝলকানি ছড়িয়ে পড়ে। শাকচুন্নি চিৎকার করে ওঠে। না না না, এটা কি করলি তোরা? তার শরীর থরথর করে কাঁপতে থাকে। ধীরে ধীরে হালকা হয়ে যায় তার শরীর, ধোঁয়ার মতন সে মিলিয়ে যেতে থাকে বাতাসে। বাতাস আরো প্রবল হয়, চারপাশের কুয়াশা যেন ছড়িয়ে পড়ে। দূর থেকে যেন একটা মৃদু কান্নার আওয়াজ শোনা যায়। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। তার কণ্ঠে এখন আর ভয়ঙ্করতা নেই, তাতে যেন গভীর যন্ত্রণা মিশে রয়েছে। তার সমস্ত চুল উড়ে যেতে থাকে বাতাসে, শরীর হালকা হয়ে যায়, যেন মাটির অভিশাপ আজ মুক্ত হচ্ছে। তারপর একসময় সম্পূর্ণ অবয়বটাই মিলিয়ে যায় বাতাসে, চারপাশ নিস্তব্ধ হয়ে ওঠে। তিনজনই হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ে। দীপুর হাতে এখনো তাবিজটা জলজল করছে, কিন্তু এখন সেটা নিস্তেজ হয়ে গেছে। সজল দূরের অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। বিলের জলও যেন স্বাভাবিক হয়ে গেছে, আগের মতন থমথমে নেই। চারপাশের বাতাস আবার স্বাভাবিক হয়ে উঠেছে, ঝিঁঝি পোকা ডাকছে। সজল ধীরে ধীরে বলে ওঠে, হয়তো মুক্তি পেয়েছে। তিনজনই উঠে দাঁড়ায়। ওরা জানে ওরা এবার শুধু নিজেদেরকেই রক্ষা করেনি, সেই অতৃপ্ত আত্মাকেও তারা মুক্ত করেছে। শত শত বছর ধরে যে প্রতিশোধের আগুনে জ্বলছিল, সেই অতৃপ্ত ছায়ামূর্তি আজ মুক্তি পেয়েছে। তিনজনই ধীরে ধীরে গ্রামে ফিরে যায়। পিছনে পড়ে থাকে সেই বিল, সেই পোড়ো বাঁশ বাড়ি, যেখানে হয়তো আর কখনোই শাকচুন্নির সেই বিকট হাসি শোনা যাবে না।